আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে গত 12 তারিখে আমাদের যে 18তম নিবন্ধনের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে যে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটা হয়েছে, যে পরীক্ষাটা হয়েছে, সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের এই আলোচনা। তো আমরা অনেক দিন ধরে আসলে এই নিবন্ধন নিয়ে অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি, সাজেশন দিয়েছি, এই সেই অনেক কিছু ভিডিও দেওয়া হয়েছে। তো আলটিমেটলি যখন প্রশ্ন আমরা পেয়েছি আসলে সবাই একটু অবাকই হয়েছি। আসলে আজকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব যে এবারে 18তম নিবন্ধনের রিটেনের প্রশ্নটা কেমন হলো, ঠিক আছে, কোথায় আমাদের স্টুডেন্টদের সমস্যা হয়েছে বা ভবিষ্যতে আমাদের কি করতে হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আজকে আমরা যদি প্রথমে আলোচনা করি যে প্রশ্ন নিয়ে, আমরা যদি প্রশ্নটা দেখি, অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো যে সেখানে 10টি প্রশ্ন ছিল, টোটাল 10টি প্রশ্ন ছিল। এবং 10 নম্বরে যে প্রশ্ন ছিল ওখানে 5টা প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নের মান 2-2 করে ছিল। আমি ধরেই নিলাম ওই পুরোটাই একটা প্রশ্ন, টোটাল 10টা প্রশ্ন। এবং এই 10টা প্রশ্নের নম্বর হচ্ছে 10 করে, ঠিক আছে। এই 10টা প্রশ্নের মান হচ্ছে 10 করে, টোটাল 100 মার্কসের একটা পরীক্ষা। এখন আগে যে ধারাটা ছিল, আগে যেটা ধারা ছিল যে ক বিভাগ, খ বিভাগ, এই দুইটা বিভাগ ছিল, এই দুইটা বিভাগ কিন্তু এখন আর নাই, বা এই বছরটা এই জিনিসটা ফলো করা হয়নি, যে ক বিভাগ খ বিভাগ থেকে যে প্রশ্নের বিষয়টা সেটা এবছর ফলো করা হয়নি। তাহলে সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমি এর আগে একটা ভিডিওতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা দিয়েছিলাম ভিডিও। সেখানে আমরা যে আগের যে ধারাটা ছিল, কোশ্চিনের আগের যে ধারাটা ছিল, ক বিভাগ খ বিভাগ করে যে আসতো, এবং ক বিভাগ থেকে যত মার্কসের প্রশ্ন আসলো 75 এবং খ বিভাগ থেকে 25, সেই অনুসারে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্টের একটা আমি ভিডিও দিয়েছিলাম। কিন্তু এবার তো প্রশ্নের প্যাটার্নই চেঞ্জ, তাহলে টাইম ম্যানেজমেন্টটা কি হলো? এখন আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আপনার প্রশ্ন 100% কমন আসতে পারে, কিন্তু তাই বলে যে আপনার পরীক্ষা ভালো হবে, ইটস নট লাইক দ্যাট। পরীক্ষা ভালো হতে হলে আপনার রিটেনে যদি আপনি পরীক্ষা ভালো করতে চান, আপনাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো না করেন, আপনার 100% প্রশ্ন কমন পেয়েও লাভ হবে না। এবং সেটাই ঘটেছে, তাহলে আমরা যদি দেখি যে এই 10টা মার্কসে, তাহলে এই 10টা প্রশ্নের টাইম ম্যানেজমেন্টটা কি হতো। আমাদের তো টোটাল 3 ঘন্টা, 3 ঘন্টা হচ্ছে 180 মিনিট। এখন আমার প্রশ্ন হচ্ছে 10টা, তাহলে আমি 10 যদি ভাগ করি 180-কে, তাহলে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 18 মিনিট করে পাচ্ছি। আমি আরও ধরেন যে 5 মিনিট বাদ দিলাম, কারণ আমার রিভিশনের জন্য আমি ধরেন যে 2 মিনিট রাখলাম বা 3 মিনিট রাখলাম, প্রশ্ন পড়ার জন্য 2 মিনিট রাখলাম। টোটাল আমার কিন্তু যা হবে আলটিমেটলি, আমি যা বুঝলাম সেটা হচ্ছে একটা প্রশ্নের জন্য আপনি 15 মিনিট করে পাচ্ছেন। এই প্রশ্নে 18তমতে যে প্রশ্নটা হয়েছে সেটাতে আপনার টাইম ম্যানেজমেন্ট করতে হতো 15 মিনিট করে। এখন কথা হচ্ছে যে 15 মিনিটে কি আসলেই পসিবল? আসলে কি সম্ভব প্রত্যেকটা প্রশ্ন 15 মিনিটের মধ্যে লেখা? সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। কারণ আপনার ট্র্যাক কখনোই আমরা চিন্তা করতে পারি না যে হচ্ছে 15 মিনিটে হবে, ঠিক না? সেখানে তো 20-25 মিনিট লেগে যায়। আবার প্রত্যেকটা প্রশ্ন যে আমি 15 মিনিটের মধ্যে কাভার করব, সেটাও খুব কঠিন, কারণ প্রত্যেকটা প্রশ্নের সাথে 8টা প্রশ্ন যোগ করে দেওয়া আছে, ঠিক না? তো এটা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, যারা 10 মার্ক ছেড়ে আসছেন, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এই প্রশ্নে 18তমতে যে প্রশ্ন হয়েছে সেখানে যদি কেউ 10 মার্কস ছেড়ে আসে, এটা অস্বাভাবিক কিছু হবে না, এবং এটাই স্বাভাবিক যে আপনি 10 মার্কস ছেড়ে আসবেন, কারণ টাইম ম্যানেজমেন্ট করাটা খুব ডিফিকাল্ট। আবার এই কোশ্চেনের সাথে আপনি পরিচিত না, আপনি যে চট করে একটা টাইম ম্যানেজমেন্ট ফিক্স করবেন, এটা সম্ভব না সবার পক্ষে। তাহলে এভারেজে দেখবেন যে অনেক স্টুডেন্ট এই 10 মার্কস যারা ছেড়েছেন তারা খুব দুঃখ পেয়েছেন, তাদের প্রিপারেশন অনেক ভালো ছিল, 100% প্রশ্ন কমন, কিন্তু আমি তো লিখে আসতে পারলাম না। তো এটা নিয়ে আপনারা বিচলিত হবেন না। আসলে যে টাইম ম্যানেজমেন্ট আছে এখানে 10 মার্কস ছাড়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে এখন এভারেজে তাহলে যদি একটা প্রশ্ন কঠিন হয়, এটা মনে রাখবেন, একটা প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন,
এটা সবার জন্যই কঠিন। 100 মার্কসের প্রশ্ন অ্যান্সার যারা করে আসছে তারা ধরেন যে সব প্রশ্নের মান যে সেম হয়েছে তা তো না। দেখবেন এভারেজে হচ্ছে তাদের ওখানে কম চলে আসতেছে, কারণ ছোট ছোট করে লিখতে হচ্ছে। হ্যাঁ, সে হয়তো বেশি প্রশ্ন টাচ করছে, কিন্তু মানটা তো বজায় রাখা তো কঠিন, ঠিক না? 15 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন লেখা, 10 মিনিটের মধ্যে লেখা, ইটস ভেরি ডিফিকাল্ট। তো যারা 10 মার্কস ছেড়ে আসছেন তারা, আমার মনে হয় না মন খারাপ করার কোনো বিষয় আছে আপনাদের জন্য। 10 মার্কস খুব স্বাভাবিক একটা বিষয় এই প্রশ্নের জন্য। আরেকটা বিষয়, যেহেতু আমি বললাম যে 18তম নিবন্ধনের এই যে প্রশ্নটা হয়েছে, এটা কিন্তু সবার জন্যই কি হয়েছে, কঠিন হয়েছে। টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয়েছে সবার, ম্যাক্সিমাম এই টাইম নিয়েই সমস্যা হয়েছে সবার। তাহলে মোটামুটি সবারই এভারেজ একটা পরীক্ষা হয়েছে। এখন ঘটনা হচ্ছে সবার এখন একটাই প্রশ্ন যে পাস হবে কততে, পাস হবে কততে। এটা নিয়ে আমার প্রচুর নক করছেন স্টুডেন্টরা। তো সেক্ষেত্রে আমি যতদূর জানি যে বিগত বছর আমি শুনছি, এটা আমি এই ডাটাটা আমি বলছি না অথেন্টিক ডাটা, কিন্তু আমি এর আগে শুনছি অনেকের মুখে যে 40 পাইলে পাস হয়। তো সেক্ষেত্রে যদি 40 পাইলেও বিগত বছরগুলোতে যদি পাস হয়ে থাকে, আমি ধারণা করছি, আমি আবারও বলছি, আমি ধারণা করছি এই বছরও 40-এ পাস হবার কথা। কারণ প্রবলেমটা তো সবারই হয়েছে, একজন দুইজনের যে হয়েছে তা তো না। বিষয়টা প্রবলেমটা সবারই হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে যেহেতু 40 পাইলে আমার মনে হয় যে পাস মার্কস চলে আসবে স্টুডেন্টদের, সেক্ষেত্রে আপনারা বেশি বিচলিত হবেন না। যে আসলে আমরা পরিশ্রম করতে পারি, কিন্তু ফলাফল তো আসলে আমাদের হাতে না, ঠিক না? পরিশ্রম করাটাই আমাদের কাজ, এবং ফলাফলের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি নির্ভরশীল, ঠিক আছে? তো আমরা তার উপরেই ছেড়ে দিই, আমরা পরিশ্রম করছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে? আপনারা একেবারে চিন্তা করবেন না বিষয়টা নিয়ে। আর যারা একটু মার্কস ছেড়ে দিয়ে আসছেন কিন্তু এবারে যে কয়েকটা ভালো প্রশ্ন লিখে আসছেন, এটা মোটামুটি এভারেজে ভালো পরীক্ষায় হয়, একেবারে খারাপ না, এটাকে আমি খারাপ বলবো না, ঠিক আছে? 19তম নিবন্ধনে যারা বসতে যাচ্ছেন তাদের জন্য আমার বার্তা হচ্ছে 18তমর যে প্রশ্ন হয়েছে সেটার বেসিসে যদি সিলেবাস এক থাকে, কোনো ধরনের জন্য পরিবর্তন না হয়, 18তমের প্রশ্ন যেটা আমাদেরকে বার্তা দিয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আপনার কোনো টপিককে লেস ইম্পর্টেন্ট বলতে পারবেন না, এটার আর অপশন নাই। আপনার প্রত্যেকটা টপিক, সিলেবাসের প্রত্যেকটা টপিক আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং ভালো একটা প্রিপারেশন আপনাকে রাখতে হবে। এই ধরনের প্রশ্ন হলে আপনি খারাপ প্রিপারেশন নিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না। আপনার প্রিপারেশন খুবই মারাত্মক লেভেলে ভালো হতে হবে, ঠিক আছে? আপনারা যদি খুব ভালো মতো প্রিপারেশন নিতে চান, ঠিক আছে? তাহলে 19তমের জন্য যে আমার বার্তা, যেটা যে আপনারা ভালো করে প্রথম থেকে প্রিপারেশন নেন এবং প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, প্রথম থেকেই নোট করে পড়ার চেষ্টা করেন, ঠিক আছে? আপনাদের যেখানে দুর্বলতা সেখানে আপনারা বারবার কাজ করেন এবং প্রত্যেকটা টপিক ধরে আপনারা পড়াশোনার চেষ্টা করেন। আর কোনো সিলেবাসের পরিবর্তন আসলে তো আমরা জানতে পারবো, তখন সেই অনুসারে আবার একটু করে প্রিপারেশন নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরেও এখন সবচেয়ে বড় বিষয় যে আগে যেটা খ বিভাগ এবং ক বিভাগ ছিল, সেখানে একটা স্কিপের বিষয় ছিল। হয়তো কি অনেকে ট্র্যাক করতেন না, কারণ ট্র্যাকের বিপরীতে আরেকটা প্রশ্ন আসবে, তাহলে সে বিপরীতের প্রশ্নটার প্রিপারেশন নিত, ঠিক আছে? কিন্তু এখন তার সেই অপশানটুকু নাই, এখন আর স্কিপের কোনো অপশান নাই, আপনি প্রত্যেকটা প্রশ্ন টাচ করতে বাউন্ড, ঠিক আছে? তাহলে যারা 19তম, যারা বুঝতে পারছেন যে না আমার 18তমতে কোনোভাবে পাস হবে না, 18তম প্রিপারেশন ভালো ছিল না, সেক্ষেত্রে তাদের জন্য আমার বার্তা হচ্ছে 19তমর জন্য প্রথম থেকে খুব ভালো করে পড়াশোনা করা, এবং প্রিপারেশন খারাপ হলে এই ধরনের প্রশ্ন হলে কিন্তু খুব একটা সুবিধা করা যাবে না। আরেকটা বিষয় যে হচ্ছে 18তমর প্রশ্নের আমি পক্ষে না বিপক্ষে, 18তমর যে প্রশ্নটা হয়েছে সেটার পক্ষে না বিপক্ষে। এখন আমি এটার পক্ষে, কারণ আমি বলি আপনাকে, একটা চাকরির পরীক্ষা যখন হয়, চাকরির পরীক্ষা কিন্তু না হয় আপনাকে বাদ দেওয়ার জন্য। একটা চাকরির পরীক্ষা যেগুলো হয় সেগুলো কিন্তু আপনাকে টেকানোর জন্য পরীক্ষা নেওয়া হয় না, আপনাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া হয়। এবং কাদেরকে বাদ দিব? যারা তুলনামূলকভাবে আপনার কম মেধাবী বা যাদের প্রিপারেশন ভালো না বা যাদের হচ্ছে পিছিয়ে আছে, তাদেরকে আমি বাদ দিব। তো যাদের প্রিপারেশন ভালো তারা তো ভালো মার্কসই পাবে, ঠিক না? এটা তো খুব স্বাভাবিক বিষয়। তাহলে এখন কি হবে? তাহলে আমাদের কাজ হচ্ছে যে যেটা হয়েছে, ছেকে ভালোদেরকে নিচ্ছে, বা যে প্রশ্ন হয়েছে ছেকে ভালোদের নিচ্ছে, তো এটা তো ভালো,
ঠিক না? যারা পাশ করতে পারছেন না বা পাশ করতে পারবেন না, তারা মন খারাপ করবেন না। আপনি আপনার লেভেলটা আরও উন্নত করেন, আপনি আপনার লেভেলটা উন্নত করেন, ঠিক আছে? কিন্তু আর প্রশ্ন কঠিন হলে তো সবার জন্যই কঠিন, ঠিক না? ভালোর জন্যও কঠিন, খারাপের জন্যও কঠিন, ঠিক আছে? তাহলে আমি আসলে যেটা হয়েছে, আমি কোনো পরীক্ষার প্রশ্নকে খারাপ বলি না। যেটা হয়েছে হয়েছে, যে পারবে সে টিকবে, আর যে পারবে না সে টিকবে না, এই তো। আর পরীক্ষার ধরনই হচ্ছে আপনাকে বাদ দিতে হবে। যতগুলো ধরেন যে শিক্ষার্থী আছে, যতগুলো পরীক্ষার্থী আছে, তারা সবাই পরীক্ষা দিলেন, কারণ সবাইকে টিকালে তো লাভ হবে না, ঠিক না? আমার যারা পরীক্ষা নেন, চাকরির পরীক্ষা যারা নেন, তারা কি করেন? সবাইকে টেকালে তো কাজ হবে না, আমার বাদ দিতে হবে। তাদের কাজ হচ্ছে আমি কাকে কাকে বাদ দিব, সে বাদ দেওয়ার একটা সিস্টেম হচ্ছে পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে তিনি বাদ দিয়ে দিবেন। এখন যে 4,000 5,000 পরীক্ষার্থী থাকে, এখন 5,000-ই যদি টিকে যায়, হ্যাঁ, তাহলে তো সমস্যা, ঠিক না? 5,000-ই যদি টিকে যায় তাহলে তো সমস্যা, ঠিক না? এতে 5,000-এর জন্য আবার ভাইবা নিতে হবে, ঠিক না? 5,000 জনের ভাইবা নেওয়া আর 2,000 জনের ভাইবা নেওয়া কি এক জিনিস? এক জিনিস না, ঠিক না? সেক্ষেত্রে বাদ দেওয়ার একটা সিস্টেম হচ্ছে পরীক্ষা। সে পরীক্ষা আপনার সহজ হতে পারে, কঠিনও হতে পারে, হটেভার। যে ভালো, সে ভালো প্রশ্নেও সহজ প্রশ্ন ভালো করবে, সে কঠিন প্রশ্ন ভালো করবে, সে তার অবস্থানটা ঠিকই তৈরি করে নেবে। তো এই ছিল আজকে আমার পরিবেশনা। যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে, মন খারাপ করবেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।